শুক্রবার পাওয়া যাবে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট, জানিয়েছেন ডাক্তার জাহিদ। সুস্থতা কামনায় ঢাকায় মিলাদ। এবার দিল্লিতে ঢাকা ডেপুটি হাই কমিশনারকে তলব, বিদ্বেষ উভয় দেশ প্রতিবেশীর জন্যই অমঙ্গল বলেছেন ভারতের সেনাপ্রধান। রংপুরে আবু সাইদ হত্যায় ট্রাইব্যুনালে ভাইয়ের অভিযোগ, পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে হাসিনা রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে দুদকের মামলা। পূর্ণাঙ্গ ক্যাম্পাসের দাবিতে জগন্নাথের শাটডাউন, সচিবালয়ের সামনে অবস্থান, দাবি পূরণের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। লিভার, ফুসফুস ও হৃদরোগের জন্য বেগম খালেদা জিয়ার সব ধরনের টেস্ট এখনও শেষ হয়নি। আগামী শুক্রবারের মধ্যে টেস্টগুলো শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ হাতে নেবেন বিশেষজ্ঞ ডাক্তাররা। সোমবার লন্ডন ক্লিনিকের সামনে সবশেষ আপডেট জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এদিকে সোমবারও পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালে মাকে দেখতে আসেন তারেক রহমান। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। ষষ্ঠ দিনের মতো লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানালেন, আগামী শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক পরিকল্পনা গ্রহণ করবেন কিভাবে বেগম জিয়ার চিকিৎসা শুরু হবে। ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট, হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইন্টেন্সিভিস্ট সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনার কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন। বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। বেগম খালেদা জিয়া নিজেও দেশবাসীর কাছে তার চিকিৎসার জন্য দোয়া চেয়েছেন। এদিকে প্রতিদিনের মতো আজকেও তারেক রহমানের পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। প্রত্যেকটা দেশে বিদেশে সবাইকে আমরা মিলাদ মহফিল এবং দোয়া করে ম্যাডামের জন্য দোয়া করার জন্য যুক্তরাজ্য বিএনপি এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের বিএনপি পরিবারের কাছে আমাদের আহ্বান থাকলো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলতেছেন এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ যাতে না আসেন এখানে, কারণ এখানে আসলে হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তার এবং অন্য যারা পেশেন্ট আছে তাদের অসুবিধা হতে পারে। এই দৃষ্টিটা আমাদের এই দিকে আমাদের নজর রাখতে হবে। সর্বোপরি আমরা আহ্বান করতেছি মা বেগম খালেদা জিয়া, আশা করতেছি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হবেন ইনশাল্লাহ। অন্যদিকে বেগম খালেদা জিয়া এই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে নেতা কর্মীরা ভিড় করছেন। তবে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে হাসপাতালের আশেপাশে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন আরও জানিয়েছেন, বাংলাদেশে খালেদা জিয়ার যে ধরনের চিকিৎসা হয়েছে তার কিছুটা পরিবর্তন আনা হয়েছে লন্ডনের ক্লিনিকের এই চিকিৎসায়। এছাড়াও বেগম খালেদা জিয়া চিকিৎসা নেয়ার পাশাপাশি দেশবাসীর খোঁজ খবরও নিচ্ছেন, সেটিও তিনি জানিয়েছেন। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। বিচার বিভাগে যেসব বিচারক ও প্রশাসনের যেসব কর্মকর্তারা শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সহায়তা করেছে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিল পূর্ব আলোচনায় কথা বলেন তিনি। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির পাহাড়ের সব তথ্য একে একে বেরিয়ে আসছে বলে জানান তিনি। বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রশাসন সহ সব জায়গায় কৃতদাস তৈরি করেছিল শেখ হাসিনার সরকার। এসব দলদাসদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার বিপ্লবী সিদ্ধান্ত না নেয় ক্ষোভ জানান রিজভী। এখনো কিভাবে প্রশাসনের স্বৈরাচারের দোসররা বহাল তবিয়তে আছে বলে
তিনি প্রশ্ন তোলেন। অভিযোগ করেন ভারতের কাছে বিক্রি হয়ে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি করছে। জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশে বিজিবির সাথে, বিজিবির প্রতিরোধের সাথে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদেরকে বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায়, শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত তো আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছেন। মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। গত বছরের মে মাসে কাজে যেতে সময়সীমা মিস করা 18,000 বাংলাদেশি শ্রমিককে প্রবেশের অনুমতি দিতে হাইকমিশনারকে জানান। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার বৈঠকের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও গত 1 জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেয়ায় মালয়েশিয়ার প্রশংসা করেন তিনি। বাংলাদেশের আসিয়ানের সদস্য পদ পেতে দেশটির সমর্থনের কথাও উল্লেখ করেন। জাতিসংঘের অধীনে সঙ্গতি রেখে চলতি বছর রোহিঙ্গা সংকটের উপর আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সমর্থনও আশা করেন অধ্যাপক ইউনুস। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলমান সীমান্ত উত্তেজনার জেরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে সাড়া দিয়ে দেখা করেছেন দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলাম। সীমান্তে উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ঢাকার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলবের 24 ঘণ্টা না যেতেই পাল্টা একই ব্যবস্থা নিল দিল্লি। সোমবার দুপুর নাগাদ দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে গত কয়েকদিন বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তেজনার বিষয়ে কথা হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে দেখা করেন ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সেখানে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে তার 45 মিনিটের বৈঠক হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওই বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার পাশাপাশি সীমান্ত হত্যার ঘটনায় পররাষ্ট্র সচিবের উদ্বেগ প্রকাশের কথা তুলে ধরা হয়েছে। সীমান্তের 5টি স্থানে ভারত বিধি বহির্ভূতভাবে বেড়া নির্মাণের চেষ্টা করছে। কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকায় সীমান্তে বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়রা জানায় পুকুরটির 1/3 ভারতে আর বাকি অংশ বাংলাদেশে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুর ব্যবহার করে, কিন্তু বেড়া দেয়া নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত পিলারের 150 গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের গোজাটাঙ্গার সীমান্তে 4 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার ভোরে ভোমরা সীমান্তের বিপরীতে শিবতলা এলাকায় এ ঘটনা হয়। বিজিবির সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা জানান, এটা ভারতের অভ্যন্তরীণ ঘটনা, এর সাথে সীমান্তের সম্পর্ক নেই। জুলাই আগস্টের গণহত্যা সংক্রান্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল তথ্য প্রমাণ যাচাইয়ের জন্য নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তার ভাই রমজান আহমেদ সরোয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে বেশ কিছু ডিজিটাল তথ্য পাওয়া যাচ্ছে অনলাইনে অফলাইনে। কিছু কিছু তথ্য প্রসিকিউশন টিমের কাছে দাখিলও করা হয়েছে, কিন্তু বিষয়গুলো সত্যতা যাচাই করা দরকার বলে মনে করে প্রসিকিউশন। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে আবেদন করলে তা মঞ্জুর করেছেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেই সাথে রংপুরের আবু সাইদ হত্যার বিষয়ে পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডিজিটাল তথ্য উপাত্ত কোর্টে প্রেজেন্ট করার আগে এটা সার্টিফিকেশনের প্রয়োজন হয়, যে কোনো অথরিটি, বাংলাদেশের সার্টিফাইড অথরিটি হচ্ছে আমাদের সিআইডি, সেখানে তারা এই ডিজিটাল এভিডেন্সগুলো সার্টিফাই করেন যে এটা আসলে সঠিক কিনা, এটা সঠিক জায়গা থেকে রেকর্ডেড হয়েছে নাকি এটা ভুয়া, অথবা এটা কোনো এআই দিয়ে বানানো কিনা। এই যে বিষয়গুলো, এটাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আদালতে উপস্থাপনযোগ্য হয় না। এটা জাতীয় আইনে
এবং আন্তর্জাতিক আইনে এই বিধানটা আছে। সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম যে আবু সাইদের পরিবার লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন। যখনই আমাদেরকে মৌখিকভাবে এসে ওনারা জানাবেন, দ্যাট ইজ এনাফ। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ির ইমাম হোসেন হত্যাকাণ্ডে এসি তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডে কনস্টেবল আকরামকে গ্রেফতার দেখানোর আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। সেই আকরামের বিরুদ্ধে আজ আমরা প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার আবেদন জানিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল সেটা আমাদের মঞ্জুর করেছেন এবং তাকে আগামী সোমবার অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী আবেদনটি আমাদের ছিল যাত্রাবাড়ি জোনের এসি তানজিল আহমেদের বিরুদ্ধে। এই ট্রাইব্যুনালের মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটাও মঞ্জুর করেছেন। একই তারিখ তাকে আগামী অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। অন্য মামলায় গ্রেপ্তার হয়ে এসি তানজিল ও কনস্টেবল আকরাম কারাগারে আছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের সন্তানদের এবং রাজুক ও গণপূর্তের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তাদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করেছে দুদক। গত 5 আগস্ট আওয়ামী সরকারের 15 বছরের শাসনের অবসানের পর গেল 26 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের 5 সদস্যের নামে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 6টি প্লট বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। পূর্বাঞ্চলের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কের আশপাশে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার 3 সন্তানের নামে প্লট বরাদ্দের সত্যতা পায় দুদক। সোমবার দুপুরে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহরে 10 কাঠার মোট 6টি প্লট নিয়েছেন শেখ রেহানা পরিবার। রাজুক, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে তারা এই দুর্নীতি করে। অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক রাজুকের পূর্বাঞ্চল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। ঢাকায় নিজস্ব কোনো বাসস্থান নেই উল্লেখ করে রাজুকে হলফনামা দেয় শেখ রেহানা। মিথ্যা হলফনামা দিয়ে প্লট নেয় তাদের বিরুদ্ধে 3টি মামলা করে সংস্থাটি। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে। শেখ রেহানার বিরুদ্ধে মামলায় শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকী, রিজওয়ান সিদ্দিকী, রাজুক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ মোট 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এছাড়া রেহানা পুত্র ববির বিরুদ্ধে মামলায় 16 জন এবং ববির ছোট বোন রূপন্তীর বিরুদ্ধে করা মামলায় 16 জনকে আসামি করেছে দুর্নীতি দমন কমিশন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে যুক্তরাজ্যে লন্ডনের হ্যাম স্ট্রিট এলাকায় সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের একসময় ব্যবহৃত ফ্ল্যাটটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। ফেডরক ভেঞ্চার্স নামে নিবন্ধিত ওই কোম্পানির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী নাসিম আলী ও মাসুদ আলী। সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ফ্ল্যাটটি মঈন গনি নামের এক ব্যক্তিকে উপহার হিসেবে হস্তান্তর করেছিলেন নাসিম ও মাসুদ। মঈন গনির সাথে শেখ হাসিনা সরকারের সংশ্লিষ্টতা পাওয়া যায়। 2009 সালের মার্চে সেই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনা সিদ্দিকী রূপন্তীকে উপহার দেন মঈন গনি। টিউলিপ সিদ্দিক বেশ কয়েক বছর ওই ফ্ল্যাটে ছিলেন। 2012 ও 2014 সালে তিনি ওই ফ্ল্যাটেই নিজের ঠিকানা উল্লেখ করেছেন। যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হলে ফ্ল্যাটটি ছেড়ে দেন টিউলিপ সিদ্দিক। পরে ওই ফ্ল্যাট 6,50,000 পাউন্ডে বিক্রি করেন তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তী। টিউলিপও এরই মধ্যে জানিয়েছেন ওই ফ্ল্যাটটি তার বোন রূপন্তীর নামে।
শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন প্রত্যাহার করলেও ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম আগামী বুধবার পর্যন্ত বন্ধ রাখার কর্মসূচি বহাল রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান কর্মসূচি শেষে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে রবিবার থেকে গণ অনশন কর্মসূচি পালন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রিপোর্ট ফরুক বাবুর। পূর্ণাঙ্গ ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করলেও তাতে খুব একটা গা করেননি কর্তৃপক্ষ। এবার তাই জোরে সোরে রাজপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর সদরঘাটের ক্যাম্পাস থেকে সচিবালয় ঘেরাও করতে আসেন তারা। সচিবালয়ের প্রবেশপথে পুলিশি বাধা, কিন্তু তা উপেক্ষা করে নিজ গন্তব্যে দাবি আদায়কারীরা। অনশনে অসুস্থ হওয়া শিক্ষার্থীরাও অংশ নেন কর্মসূচিতে। দাবি মানার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি চান শিক্ষা মন্ত্রণালয়ের। আমরা 2 মাস আগেও এখানে অবস্থানরত ছিলাম, তারা আমাদের আশ্বাস দিয়েছিল, তারা সারা জীবন আমাদের মূলা দেখিয়ে গেছে, আমরা আর মূলা দেখবো না। আমাদের পরে যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হল পেয়েছে এবং পাচ্ছে প্রতিনিয়ত, এবং আমাদের সেখানে প্রতিনিয়ত আমাদের সাথে টালবাহানা করা হচ্ছে। লিখিতভাবে কার্যকরী পদক্ষেপের মাধ্যমে আমাদের দাবি মেনে নেওয়া হোক, তাহলে আমরা এখান থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করব। দুর্বিষহ অবস্থা, যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে হয় মৃত্যু, নয়তো আমাদের দাবি মানতে হবে। দিনের আলো বিদায় নিলেও স্লোগানে স্লোগানে কম্পিত হতে থাকে সচিবালয়। ভেতরে যাওয়ার আহ্বানে সাড়া দেননি তারা। দাবি জানান প্রকাশ্য ঘোষণার। অবশেষে সন্ধ্যা 7:15টার দিকে লিখিতভাবে জানানো হয় 3 দফা নিয়ে বুধবার বৈঠক হবে শিক্ষার্থীদের সাথে। কর্মসূচির ব্যাপারে নতুন ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আমরা এখন এই মন্ত্রণালয়ের সামনে থেকে চলে যাব আমাদের ক্যাম্পাসে, এবং আমাদের ক্যাম্পাস শাটডাউন থাকবে। আগামী যে বুধবারে মিটিং হওয়ার কথা আছে, আলোচনা হওয়ার কথা আছে, আলোচনার আগ পর্যন্ত আমাদের শাটডাউন কার্যক্রম চলবে, ক্যাম্পাস শাটডাউন। সরকার এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংযোগ মহল আমাদের শিক্ষার্থীদের আশা পূরণ করবে, এবং সেই সাথে সাথে আমাদের যে আবাসনের না থাকার কারণে শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা চাচ্ছে তা নিশ্চিত করবে আগামীতে। নতুন আশা নিয়ে ক্যাম্পাসের পথ ধরেন জগন্নাথের শিক্ষার্থীরা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের গেস্ট রুম কালচার বন্ধ ও ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় এসব দাবিতে ভিসি চত্বরে বিক্ষোভ মিছিল করেছে তারা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু করে রাজু ভাস্কর্যের ঘুরে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা জুড়ে আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান। একই সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগের নানা নির্যাতন ও অপকর্মের কথা তুলে ধরে তারা বলেন, কেউ গেস্ট রুম কালচার চালুর পাশাপাশি ডাকসু নির্বাচন বন্ধের পায়তারা করলে তাদের অবস্থা ছাত্রলীগের মতোই হবে। ছাত্রলীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। আমরা গেস্ট রুম গণরুমকে কবর দিতে চাই, তাহলে আমাদেরকে ডাকসু দিতে হবে। আজকে যদি ডাকসু না দেওয়া হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান কোনোদিন উন্নত হবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুঁশিয়ার করে দিতে চাই, আর যদি কোনো লোক আমাদের উপর গণরুম গেস্টরুম কিংবা ভাইব্রল পলিটিক্স প্রটোকলের নামে গণরুমের 3 দিন শিক্ষার্থীদেরকে আবদ্ধ করার চেষ্টা করে, তার যোগ্য জবাব শিক্ষার্থীরা দেবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচিত সরকার না আসলে মানুষের প্রত্যাশা পূরণ হবে না। রাজধানীর রূপনগর আরামবাগ মাঠে মহানগর উত্তরের 31 দফা উপর আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি। বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাতে ধ্বংস হওয়া সব রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য বিএনপির 31 দফাকে জনগণ সমর্থন করছে জানিয়ে আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। জনগণের ভোটে নির্বাচিত হয়েই তারেক রহমান দেশ গড়ার দায়িত্ব নেবেন। লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চান বিএনপির এই নেতা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, একটি হাউস একাধিক গণমাধ্যম না রাখার বিষয়টি ভেবে দেখার দরকার। একটি হাউসে অধিক মাত্রায় মনোপলি থাকবে, প্রতিযোগিতা থাকবে না, এটা হতে পারে না। বরিশাল বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। সবাই সাংবাদিকদের পরামর্শ ও মতামত নেন
কমিশনের সদস্যরা। স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম গঠনে এসব সুপারিশ তুলে ধরা হবে বলে জানান সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। একটি হাউসে একাধিক গণমাধ্যম থাকতে পারবে, এরকম ব্যবস্থা করা হচ্ছে। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একই হাউস থেকে, একই প্রতিষ্ঠান থেকে যদি দুটি বাংলা পত্রিকা বেরোয়, একটি কোন পত্রিকায় কি তফাৎ পাবে না, একই তো জিনিস পেল, তাহলে পাঠক হিসেবে পাঠক কি বৈচিত্র্যময় কিছু পেল, পাঠক কি ভিন্ন কিছু পেল না। টেলিভিশনের ক্ষেত্রেও তাই, একই হাউস থেকে যদি দুটো টেলিভিশনের মালিকানা থাকে তাহলে তো একই জিনিস পাবে, সেখানে তো প্রতিযোগিতা থাকছে। এই প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে, একটা সুষ্ঠু প্রতিযোগিতা থাকতে হবে। একই হাউসের হাতে অধিক মাত্রায় আপনার কনসেন্ট্রেশন, মনোপলি থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, তার এটা হতে পারে না। আধুনিক এ যুগেও হতশ্রী অবস্থায় ফিরিতে বসে চুল ও দাড়ি কাটছেন গাইবান্ধার নরসুন্দররা। বেহাল তাদের জীবন, সংসার চালাতে হিমশিম অবস্থা। অনন্য উপায় হয়ে ধরে রেখেছেন বাপদাদার পেশা। গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবিরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৮০-৯০ দশকে এভাবে পিড়িতে বসে গ্রাম বাংলার মানুষের চুলদাড়ি কাটার সেই পরিচিত দৃশ্য এখন আর সচরাচর চোখে পড়ে না। আধুনিকতার পালা বদলে পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবখানেই। আর এতে হারিয়ে যেতে বসেছে হাটবাজার, পথে প্রান্তরের এ নরসুন্দররা। তবে গাইবান্ধার ফুলছড়ি এলাকায় এখনো চোখে পড়ে ভ্রাম্যমান নরসুন্দরদের। বাপদাদার পেশা টিকিয়ে রাখতে চেষ্টা তাদের। সংসারে ঘানি টানতে গিয়ে পারেনি এ পেশাকে আধুনিকতার ছোঁয়া দিতে। বদলায়নি তাদেরও জীবন। 40 বছর হলে এই কাজ করি, চুল টুল হুদা সেফটে হুদা করে দিলে 30 টাকা দেয় আর কি। হ্যাঁ, আমার বাবার কাছ থেকে আমি কাজ শিখছি। শেখার পরে আমি আজ দীর্ঘ 25 বছর ধরে আমি এই কাজটা করে আসতেছি। প্রতিদিন আটে আসি, এরকম মনে করেন 150-200 এরকম করে কামাই রোজগার করি। অল্প টাকায় চুলদাড়ি কাটাতে পারেন বলে নিম্ন আয়ের মানুষই এখনো তাদের ভরসা। সুবিধা ছেলেটা গেলে আগের আগে 50 টাকা, আর এখানে আমরা বাপদাদার থেকে টুলে কাটলি আর 10 টাকায় পারি। আমরা সেভ করলাম 10টা দেয়, ছেলে নিয়ে গেলে আরে 40টা 50টা নেয়। আমরা এনে 10টা পাই, এনে 10টা করি, তাতে আমরা আরাম পাই। গরিব মানুষ আগে কামাই কম, আমাদের হাসিব দেয়, আমরা এনে। ঐতিহ্যের ধারক বাহক হয়ে যুগের পর যুগ একই কায়দায় নরসুন্দরের কাজ করে চলেছেন গাইবান্ধার এই হতভাগ্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শুক্রবার পাওয়া যাবে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট, জানিয়েছেন ডাক্তার জাহিদ। সুস্থতা কামনায় ঢাকায় মিরাদ। এবার দিল্লিতে ঢাকা ডেপুটি হাই কমিশনারকে তলব, বিদ্বেষ উভয় প্রতিবেশীর জন্য অমঙ্গল বলেছেন ভারতের সেনাপ্রধান। রংপুরে আবু সাইদ হত্যায় ট্রাইব্যুনালে ভাইয়ের অভিযোগ, পূর্বাচলে প্লট দুর্নীতির অভিযোগে হাসিনা, রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে দুদকের মামলা। পূর্ণাঙ্গ ক্যাম্পাসের দাবিতে জগন্নাথ শাটডাউন, সচিবালয়ের সামনে অবস্থান, দাবি পূরণের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।